আমি রিকোয়েস্ট করব সাধারণ বিজ্ঞান এবং কম্পিউটার প্রযুক্তি নিয়ে কথা বলার জন্য সম্মানিত মিরাজ স্যার এবং নিয়ামুল স্যারকে প্লিজ। আসসালামু আলাইকুম। আমি আছি এবং আমি মোহাম্মদ মিরাজুল ইসলাম এবং আমাদের সাথে আমাদের সিনিয়র শিক্ষক আমি মোহাম্মদ নিয়ামুল কবির। তো আপনারা জানেন যে আমাদের আজকে সবাই পরীক্ষা দিয়ে আসছেন, তো আমাদের মতো আমরাও একটা সময় আসলে অধীর আগ্রহে অপেক্ষা করতাম এই কোশ্চেনের সলিউশন গুলোর জন্য। তো যেহেতু আমাদের অনেকগুলো কোশ্চেনের সলিউশন করতে হবে, চাই 6টা পার্টের কোশ্চেনের সলিউশন করতে হবে, এই জন্য আমরা খুব বেশি সময় আপনাদের কাছ থেকে নিব না। যে প্রশ্নগুলোর ব্যাখ্যা দরকার আমরা সংক্ষেপে ব্যাখ্যা দিব, আর বাদ বাকি যে ব্যাখ্যাগুলো এগুলো আমরা যখন অফলাইন ক্লাস শুরু করব বা আমাদেরকে আপনারা কোশ্চেন করেন মেসেঞ্জারে কোশ্চেন আমরা ডিটেলস আপনাদেরকে রিপ্লাই দিয়ে দিতে পারবো যে কোশ্চেনে আপনাদের যে কনফিউশন গুলো আছে। এর ভিতর থেকে যে দু একটা কোশ্চেনে আপনাদের বেশি কনফিউশন আছে ওই দু একটা কোশ্চেন আমরা একটু ডিটেলস আলোচনা করবো, আর বাদ বাকিগুলো আমরা একটু ইন এ নাটশেল কথা বলে চলে যাব, কারণ এখানে ডিটেলস কথা বলতে গেলে এক সায়েন্সে দেখা যাচ্ছে 2-3 ঘন্টা চলে যাবে। তাহলে আমরা শুরু করি। একটু আগে আপনাদেরকে পলাশ স্যার 59 পর্যন্ত কথা বলে চলে গেছে, তো আমি 60 নম্বর কোশ্চেন থেকে আপনাদেরকে শুরু করব এবং 3 নম্বর সেট আপনাদের হাতে যারা আছে 3 নম্বর সেট, আমাদের সেট নাম্বার হচ্ছে 3, সেট নাম্বার 3, আর আমি শুরু করতেছি 60 নম্বর কোশ্চেন থেকে। বলতেছে যে দক্ষিণ গোলার্ধের উষ্ণতম মাস কোনটি? দক্ষিণ গোলার্ধের উষ্ণতম মাস কোনটি? এটা একটু কনফিউশন সামান্য দূর করি, সেটা হচ্ছে এর উত্তরটা হচ্ছে ডিসেম্বর। এর উত্তরটা হচ্ছে ডিসেম্বর। একটু খেয়াল করবেন, এটা আমি একটু সামান্য ব্যাখ্যা দিয়ে দিচ্ছি যে এই যদি হয় সূর্য, তো আপনারা জানেন যে এই সূর্যের চারিদিকে পৃথিবী যখন পরিভ্রমণ করে তখন সেটাকে আমরা বার্ষিক গতি বলি। তো এই বার্ষিক গতির ভিতরে পৃথিবী যখন সূর্যের চারিপাশে ঘোরে, এই বার্ষিক গতির ভিতরে এটা উত্তর গোলার্ধ, এই দক্ষিণ গোলার্ধ, উত্তর গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ, উত্তর গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ, উত্তর গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ। এখন দেখেন এই 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর এই 2 দিন দিন রাত্রি সমান হয়। ঠিক আছে, এই 2 দিন দিন রাত্রি সমান হয়। তাহলে আমাদের যেহেতু ব্যাখ্যার ক্লাস না, এখানে আমি এই দুইটা জায়গায় আমরা আলোচনা করব না। আচ্ছা, 21শে মার্চের পরে 21শে জুন একটু খেয়াল করেন প্লিজ, স্টুডেন্টরা যারা আছেন আপনাদের কনফিউশনটা একটু দূর হয়ে যাবে। 21শে জুন, এই 21শে জুন কি হচ্ছে? উত্তর গোলার্ধে দেখেন সূর্যের দিকে ঝুঁকে গেছে, তার মানে উত্তর গোলার্ধে আলোকিত অংশের পরিমাণটা কি? উত্তর গোলার্ধে আলোকিত অংশের পরিমাণটা বেশি, আর যেখানে সূর্যের আলো বেশি পড়ে ওখানে তাপও বেশি থাকে। তাহলে এই 21শে জুন আমরা বলি উত্তর গোলার্ধে, কেউ মিসরিড করবে না প্লিজ, উত্তর গোলার্ধে আমরা বলে থাকি কি দিন সবচেয়ে বড় এবং রাত সবচেয়ে ছোট। আচ্ছা, আমরা যারা বাংলাদেশের জনগণ, আমরা যারা বাংলাদেশের অধিবাসী, আমরা জিওগ্রাফিক্যালি আমরা কোন গোলার্ধে আছি? হ্যাঁ, আমরা জিওগ্রাফিক্যালি উত্তর গোলার্ধে আছি। আচ্ছা দেখেন তো, সেই 21শে জুন উত্তর গোলার্ধের দিন যখন সবচেয়ে বড় হয় তখন আমাদের কোন ঋতু থাকে? তাহলে আমাদের তখন কি থাকে? আমাদের থাকে তখন গ্রীষ্মকাল থাকে। আচ্ছা, এবার আমি একটু চলে যাচ্ছি 23 সেপ্টেম্বর নিয়ে কোনো কথা বলবো না, কারণ বলেছি 21শে মার্চ এবং 23 সেপ্টেম্বর এই দিন রাত্রি সর্বত্রই সমান। তাহলে আমি চলে যাচ্ছি এইখানে, এইটা হচ্ছে 22শে ডিসেম্বর। আচ্ছা, এইখানে দেখেন সূর্যের আলোটা বেশি পড়তেছে কোন গোলার্ধের উপর? দক্ষিণ গোলার্ধের উপর। তাহলে উত্তর গোলার্ধে আলোর অংশ কি হয়ে গেছে? কমে গেছে। তাহলে 22শে ডিসেম্বর উত্তর গোলার্ধে, কেউ কিন্তু দক্ষিণ গোলার্ধে নেবেন না প্লিজ। উত্তর গোলার্ধে দিন কি হয়ে যাচ্ছে? দিন সবচেয়ে ছোট হয়ে যাচ্ছে। তাহলে রাত সবচেয়ে কি হবে? বড় হবে। এটা কোন গোলার্ধের কথা বলতেছি? হ্যাঁ, এটা উত্তর গোলার্ধের কথা বলতেছি। তাহলে একটু আমাদের উত্তর গোলার্ধ বাংলাদেশ, তাহলে আমাদের দেশে দিন সবচেয়ে ছোট কখন? শীতকালে। তাহলে এইবার একটু আমার মনে হয় আপনারা উত্তর চলে আসছি আমরা। আমাদের প্রশ্ন করছিল যে দক্ষিণ গোলার্ধে উষ্ণতম মাস কোনটা? তাহলে একটু খেয়াল করেন, উত্তর গোলার্ধে যা হবে দক্ষিণ গোলার্ধে ঠিক তার কি হবে? বিপরীত হবে। তাহলে উত্তর গোলার্ধে যদি ডিসেম্বর মাসে উত্তর গোলার্ধে যদি হয় শীতকাল, তাহলে এই ডিসেম্বর মাসে দক্ষিণ গোলার্ধে কি হবে বলেন? উষ্ণ মাস বা গরমকাল দক্ষিণ গোলার্ধে। তাহলে দক্ষিণ গোলার্ধে কি? গরমকাল। তাহলে আমাদের 60 নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে দক্ষিণ গোলার্ধের গরম মাস বা উষ্ণতম মাসটা হচ্ছে ডিসেম্বর। আমার প্রশ্নটা আপনারা ক্যারি করতে পারছেন কিনা? 21শে জুন আমাদের কি? গ্রীষ্মকাল, তার মানে জুন মাসটা হচ্ছে আমাদের গ্রীষ্মকাল। তাহলে জুন মাসটা দক্ষিণ গোলার্ধে কি? শীতকাল। আচ্ছা, আর ডিসেম্বর মাসটা উত্তর গোলার্ধের, হচ্ছে শীতকাল। তাহলে ডিসেম্বর মাসটা দক্ষিণ গোলার্ধের কি?
গ্রীষ্মকাল। তাহলে আমাদের প্রশ্ন করছে 60 নম্বর কোশ্চেন ছিল দক্ষিণ গোলার্ধের উষ্ণতম মাস কোনটা, তাহলে আমরা উত্তর করলাম ডিসেম্বর। আচ্ছা, এবার বলতেছে গ্রাফিন এটি কার বহুরূপ, তাহলে আমি এটা একটু মুছে দিলাম। হ্যাঁ, আর যেহেতু আমাদের পরিচালক অলরেডি আপনাদেরকে বলেছে, যেহেতু আরো অন্যান্য টিচাররা কথা বলবে, এর ভিতর ম্যাথ আছে যেটা ব্যাখ্যার দাবি রাখে, ঠিক আছে। হ্যাঁ, শুধু এবার আমি একটু উত্তরের দিকে চলে যাচ্ছি, যদি কারো ব্যাখ্যা লাগে কথা বলবেন। আচ্ছা, প্রশ্ন ছিল গ্রাফিনটি কার বহুরূপ। মাথায় রাখবেন গ্রাফিনটি হচ্ছে কার্বনের একটা বহুরূপ। এই গ্রাফিনটা কি, এটা হচ্ছে এক ধরনের শক্ত এবং এটা কি প্লাস্টিকের সাথে যদি মেশানো হয় তাহলে বিদ্যুৎ পরিবাহিতা বেড়ে যায় এবং এটা কি অনেক শক্ত এবং স্বচ্ছ। আচ্ছা, এরপরে চলে যায় যে 63 নম্বর প্রশ্ন ছিল কোনটাতে অক্সিজেনের পরিমাণ বেশি, কোনটাতে অক্সিজেনের পরিমাণ বেশি। উত্তর হচ্ছে ঘ, সাগরের পানি। সাগরের পানি। আচ্ছা দেখেন, পানিতে অক্সিজেন থাকে, এই অক্সিজেনের পরিমাণটা সবসময় বেশি থাকে শীতল পানিতে, অক্সিজেন ডিজলভ থাকে বেশি। শীতল পানিতে অক্সিজেনের পরিমাণটা কেমন বেশি। তাহলে আমাদের যে অপশনগুলো আছে পুকুরের পানি, লেকের পানি, নদীর পানি, এর তুলনায় সাগরের পানি কি বেশি হয়, শীতল বেশি। তাহলে শীতল পানিতে যদি অক্সিজেনের পরিমাণ বেশি থাকে এজন্য এই পরিমাণে প্রশ্নের উত্তরটা কি সাগরের পানি। আচ্ছা, 64 নম্বর কোশ্চেন প্রশ্ন করছে হার্ট থেকে রক্ত নিয়ে যায় যে রক্তনালী। আচ্ছা, এর উত্তর হচ্ছে খ নম্বর আর্টারি। আর্টারি, আর্টারি মানে হচ্ছে ধমনী। এখানে সংক্ষেপে একটু বলে রাখি, আমাদের হার্ট থেকে যখন এই যে রক্তটা হৃৎপিণ্ডের ডানবৃন্দ থেকে পালমোনারি ধমনীর মাধ্যমে কি করে, পালমোনারি শিরার মাধ্যমে, পালমোনারি ধমনীর মাধ্যমে কি হয়, কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসে যায়। আবার দেখেন এই কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত যখন অক্সিজেন সমৃদ্ধ রক্ত হয়ে যায়, ফুসফুস থেকে যখন বেরোয় তখন সে হয়ে যায় অক্সিজেন সমৃদ্ধ রক্ত। এটা পালমোনারি শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে বাম অলিন্দে প্রবেশ করে এবং সেখান থেকে কোথায় আসে, বাম নিলয়ে আসে। এরপরে অ্যাওটিক এর মাধ্যমে কি হয়, সমগ্র দেহে আবার ছড়িয়ে পড়ে অ্যাওটা। তাহলে দেখেন এই যে একটু বলে রাখি, এই যে অ্যাওটা বলি আর এই যে পালমোনারি শিরা বলি, ধমনী বলি, এই দুইটা, এটা হচ্ছে পালমোনারি ধমনী, পালমোনারি ধমনী। তাহলে এখানে প্রশ্নটা একেবারে একটু ছিল, সেটা প্রশ্নটা ছিল যে হার্ট থেকে রক্ত নিয়ে যায় কোন রক্তনালী। তাহলে হার্ট থেকে রক্ত কোন দিকে নিয়ে যায়, সেটা কি ফুসফুসের দিকে নিয়ে যায় নাকি সমগ্র দেহের দিকে নিয়ে যায়, এটা কিন্তু এখানে স্পেসিফিক করা হয়নি। কিন্তু স্পেসিফিক না করা সত্ত্বেও আমরা এটাও বুঝতে পারলাম যে হার্ট থেকে রক্ত নিয়ে যায় কে, যদি দূষিত রক্ত হয় তাহলে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ দূষিত রক্ত পালমোনারি ধমনী বহন করে ফুসফুসে নিয়ে যায়। আচ্ছা, ওইটা যখন পিউরিফাই হয়ে যায় একদম শেষ স্টেজে এসে অ্যাওটার মাধ্যমে আবার কি হয়, সমগ্র দেহে ছড়িয়ে পড়ে। তাহলে এই অ্যাওটাও ওয়ান কাইন্ড অফ কি ধমনী, আবার এই পালমোনারি ধমনীও ধমনী। তাহলে আমাদেরকে প্রশ্ন করছে হার্ট থেকে রক্ত নিয়ে যায় যে রক্ত নেই তার নাম কি, তার নাম হচ্ছে আর্টারি বা ধমনী, কারণ এই অ্যাওটাও আর্টারি, এই পালমোনারি ধমনীও কি আর্টারি। আচ্ছা, এরপর প্রশ্ন করছে 65 নম্বর কোশ্চেন আসেন। 65 নম্বর কোশ্চেন বলছে প্রোটিন তৈরি হয় কি দিয়ে। প্রোটিন তৈরি হয় হলো উত্তর গ নম্বর অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো, উত্তর গ নম্বর অ্যামাইনো অ্যাসিড। অর্থাৎ আপনারা জানেন এই অ্যামাইনো অ্যাসিড হচ্ছে মনোমার, আর এই অ্যামাইনো অ্যাসিড মনোমার, আর তার পলিমার হচ্ছে প্রোটিন, তার পলিমার হচ্ছে পলিমার প্রোটিন। ওকে, আচ্ছা এরপরে আসেন প্রিয় স্টুডেন্ট, আপনাদের আসলে অনেকগুলো জানার বিষয় থাকবে, কিন্তু আমরা তো অল্প সময়ের ভিতরে সব ব্যাখ্যা দিতে পারবো না, জন্য যেগুলো ব্যাখ্যা দেওয়ার মতো আমি একটু টাচ দিয়ে যাবো, আর বাকিগুলো আমরা প্রয়োজনে মেসেঞ্জারে আপনাদের সাথে কথা বলার সময় ক্লিয়ার হয়ে যাবে। এরপরে প্রশ্ন করছে 66 নম্বর কোনটি পানিতে দ্রবীভূত হয় না। তাহলে উত্তর হচ্ছে 66-র উত্তর হচ্ছে ঘ, ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট, এই ক্যালসিয়াম কার্বনেটটা হচ্ছে চুনা পাথর। এই ক্যালসিয়াম কার্বনেটটা কি চুনা পাথর। এখন আপনারা বুঝতে পারতেছেন যে এই চুনা পাথর কি হবে না, এই চুনা পাথর পানিতে দ্রবীভূত হবে না। আর বাদ বাকি যে কটা আছে অপশনে দেখেন সবগুলো কি, সবগুলোই হচ্ছে পানিতে দ্রবীভূত হয়। দ্যাট মিন্স আপনার গ্লিসারিন, এটা পানিতে আমরা শীতকালে দেখেন গ্লিসারিন পানির সাথে মিশে মাখতেছি, ফিটকারি এটা পানিতে গলে যাচ্ছে, তারপরে সোডিয়াম ক্লোরাইড খাবার লবণ, তাই না, এটা পানির সাথে কি হয়ে যাচ্ছে, মিশে যাচ্ছে। তাহলে শুধুমাত্র ক্যালসিয়াম কার্বনেট যেটা চুনা পাথর এটা কি হয় না, পানির সাথে মিশে না। আচ্ছা, এরপর দেখেন প্রশ্ন করছে যে মানবদেহে লোহিত কণিকার আয়ুষ্কাল কত। তাহলে আমি এখান থেকে শুরু করি। 67 লোহিত কণিকার আয়ুষ্কাল হচ্ছে, উত্তর হচ্ছে ঘ, কোনটি নয়, কোনটি
9, কারণ আপনারা জানেন যে লোহিত কণিকার আয়ুষ্কাল কতদিন ভাই? 120 দিন। তাহলে উত্তর কোনটিই নয়। ঠিক আছে। আচ্ছা, এরপর 68 নম্বর কোশ্চেন। 68 নম্বর কোশ্চেন এখানে বলতেছে নদীর পানির ক্ষেত্রে কোনটা সঠিক? ক নম্বর অপশন, নদীর পানির ক্ষেত্রে কোনটা সঠিক? সিওডি ইজ গ্রেটার দ্যান বিওডি। আচ্ছা, সিওডি বিওডি ব্যাপারে একটু সামান্য বলে রাখি। এই ওডি মানে হলো অক্সিজেন ডিমান্ড। ওডি মানে কি? অক্সিজেন ডিমান্ড। এই সিটা হচ্ছে কেমিক্যাল কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। ওকে। আর এই বিটা হচ্ছে বায়োকেমিক্যাল এটু কি বললাম? অক্সিজেন ডিমান্ড। হ্যাঁ, তাহলে ওডি মানে হচ্ছে অক্সিজেন ডিমান্ড, সিওডি মানে হচ্ছে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, আর এটা হলো শুধু কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। মাথায় রাখবেন এই সিওডিটা এটা জৈব এবং অজৈব দুইটাকেই বিয়োজিত করে, আর এই বায়োকেমিক্যাল বিওডি শুধু জৈবকে বিয়োজিত করে। হ্যাঁ, আর এটা কি? এটা হলো প্রাকৃতিক অণুজীব যেমন ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত করা, যেমন প্রাকৃতিক উপায় ব্যাকটেরিয়াকে বিয়োজিত করা। আর এটা কি? কেমিক্যাল ব্যবহার করে প্রাকৃতিক, অর্থাৎ K2Cr2O7 এইটাকে ব্যবহার করে কি করা হয়? কেমিক্যালি এটাকে করা। এবং সাধারণত কি হয়? আমাদের দরকার হয় যেটা জৈব এবং অজৈব সেটাকে বিয়োজিত করার দরকার হয়, এবং সাধারণত সিওডির পরিমাণটা সবসময়ের জন্য কি থাকে? পানিতে বিওডির চেয়ে বেশি থাকে। ঠিক আছে। তাহলে এখান থেকে আমি যদি সাম এন্ড সাবস্টেন্স করি তাহলে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড আর হলো বায়োকেমিক্যাল অক্সিজেন। এই কেমিক্যাল অক্সিজেন এটা হলো কৃত্রিম, আর এটা হলো বায়োকেমিক্যাল, এটা হলো প্রাকৃতিক। হ্যাঁ, এই কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড এটা খুব দ্রুত কাজ করে এবং এটার পরিমাণ সবসময় সাধারণত পানিতে কি থাকে? বেশি থাকে। আচ্ছা, এরপর 69 নম্বর কোশ্চেন 69 পাথফাইন্ডার কবে পাঠানো হয়? এটা ইউএসএ পাঠায়, নাসা পাঠায় 1997 সালে। 69 এর অ্যান্সার হচ্ছে গ 1997 সাল। এটার আমি কোনো ব্যাখ্যায় গেলাম না, কারণ এটা আপনারা বুঝতে পারতেছেন যে আমার সময় স্বল্পতার কারণে আমি ব্যাখ্যায় যাচ্ছি না। আচ্ছা, ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? আচ্ছা, এর উত্তর হচ্ছে ক নম্বর, স্ট্র্যাটোমণ্ডল। ওকে। আপনারা জানেন যে বায়ুমণ্ডলের বেসিক স্তর হচ্ছে 4টা। একটা হলো ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। এর ভিতরে এই স্ট্র্যাটোস্ফিয়ারের ভিতরেই কি আছে? এই স্ট্র্যাটোস্ফিয়ারের ভিতরেই আছে ওজোন স্তর অবস্থিত আছে। ঠিক আছে, যেটা আমাদের সূর্য থেকে আসা যে ক্ষতিকর আল্ট্রাভায়োলেট রে, এই আল্ট্রাভায়োলেট রেকে পৃথিবীতে আসতে দেয় না। লেখার দরকার নেই, শুধু আপনি ক খ গ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে আসেন, প্রশ্ন করছেন যে 70 নম্বর, এরপরে 71 নম্বর কোশ্চেনে চলে আসেন কাঁদুনি গ্যাস। উত্তরটা লিখে দিলে ভালো হতো। না, আপনি শুধু বুকে দিলে কি বুঝতে পারবেন? পরে ঝামেলা হবে না তো? না, ওরা চাচ্ছে ওটা। আচ্ছা, 71 এর অ্যান্সার হচ্ছে ক, ক্লোরোপিক্রিন হচ্ছে কাঁদুনি গ্যাস। ক্লোরোপিক্রিন CCl3NO2, ক্লোরোপিক্রিন কাঁদুনি গ্যাস CCl3NO2, যেটাকে আমরা বলে থাকি হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং গাঢ় নাইট্রিক অ্যাসিডের সমন্বয়ে তৈরি করা হয়ে থাকে। আচ্ছা, এরপরে চলে আসেন 72 নম্বর কোশ্চেন। 72 নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে দূরত্ব। ক নম্বর, দূরত্ব। আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক, যেখানে 1 লাইট ইয়ার সমান 9.46 ইন্টু 10⁻12 কিলোমিটার। আমি যখন ক্লাসে আপনাদেরকে বারবার বলতাম, যখন পড়াইছি তখন খেয়াল করে দেখবেন বারবার বলতাম যে লাস্টে আছে কি? কিলোমিটার। তাহলে অবশ্যই এটা কি করতেছে না? বেগ প্রকাশ করতেছে। এটা কি প্রকাশ করে? এটা দূরত্ব প্রকাশ করে। তাহলে এই লাইট ইয়ারটা হলো দূরত্বের একক। হ্যাঁ, তারপর 73 নম্বর কোশ্চেনে চলে যায়। 73 এর উত্তরটা হচ্ছে খ নম্বর, প্রক্সিমা সেন্ট্রয়। ওকে। আচ্ছা, এটা হলো 4.2 আলোকবর্ষ দূরে অবস্থিত, লাইট ইয়ার। আচ্ছা, 74 নম্বর কোশ্চেনে চলে যায়। এখানে বলতেছে যে 100 ওয়াটের একটা বাতি 1 ঘন্টা জলে ব্যয়িত শক্তির পরিমাণ কত? উত্তর হচ্ছে ঘ নম্বর 36 3,60,000 জুল। 3,60,000 জুল। আপনারা জানেন যে সূত্রটা আছে W = PT, অর্থাৎ P মানে 100 ওয়াট আর T মানে হচ্ছে 3600 সেকেন্ড, গুণ করলে এটা উত্তর হয়। আচ্ছা, এরপরে চলে আসি 75 নম্বর কোশ্চেন। 75 নম্বর, ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট গ নম্বর টাংস্টান দিয়ে তৈরি, টাংস্টান দ্বারা। ওকে। এরপরে চলে যাচ্ছি আমি